এবার এসে আরো কপাল খুলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আরো বিশাল এক সংবাদ, ভারতে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী, আর এজ এ রেজাল্ট আত্মহত্যার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী? মোদীর আশেপাশে লোকজন বাড়ায় রাখেন, যে কোনো সময় একটা হাঁটাটাও করতে পারে অথবা নিজেই পরে যাওয়ার প্ল্যান করতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গুরুত্বপূর্ণ 5টি স্থানে এবার এই বড় রকম আক্রমণ করেছে। ক্ষত বিক্ষত ভারত, একদিনে 500 সেনা নিহত। এটা নিঃসন্দেহে একটা বিগ ব্রেকিং নিউজ। ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুতেই সুযোগ মিস করবেন না ডক্টর ইউনূস। সরকারের সিদ্ধান্ত ফাইনাল যে এই সরকার, এই সুযোগ আর মিস করা যাবে না। সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশ, সময়ের সুফল পাচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ সরকার ব্যাটে বলে মেরে যাচ্ছে, জনগণ খুশি উদযাপন করছে। যুদ্ধের দাবামা কি বেঁচে গেল ভারতের সাথে বাংলাদেশের? এই মাত্র মানবজমিন পত্রিকায় যে ব্রেকিং নিউজটি আছে, সেই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরো কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। সালাউদ্দিন, আপনি 2 টাকার দামে দলের লিডার ছিলেন কক্সবাজারের। আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যেভাবে আমি কুত্তার বাচ্চারা হাসিনার পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত, আপনিও পীর হইছেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। অর্থাৎ পর 2বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি 2বারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসেবে, সেই পার্টি যদি ডিসাইড করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। প্রথম কথা, সালাউদ্দিন, আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো। আপনার এনাফ লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টির প্ল্যানোগ্রাম কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যাটেগ্রাফ কিভাবে তৈরি করতে হয়, এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই, লেখাপড়া নাই, আপনার দূরদর্শিতা নাই। একটা পার্টির স্ট্রাকচারকে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয়, একটা পার্টি এফেক্টিভ হয়। আপনি 2 টাকার দামে দলের লিডার ছিলেন কক্সবাজারের। আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন, যেভাবে আমি কুত্তার বাচ্চারা হাসিনার পরিবারের কেউ দেখলেই তারে পীর বানায় দিত, আপনিও পীর হইছেন এখন। প্রথম কথা, আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন? আপনি গণতন্ত্র বলতে কি জানেন? টু কনজিকিউটিভ টার্ম, আপনি এটা নিয়ে কথা বলছেন? সালাউদ্দিন, একটা কথা জবাব দেন আমাকে। সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য 2 টার্মের বেশি সরকার প্রধান না হয়, মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায়, তাদেরকে আবার 3য়বারও হইতে পারে গ্যাপ গেলে। আমি এই সুপারিশটার সাথে একমত না। দর্শকবৃন্দ, আমি কেন একমত না, আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসেবে নাজিমউদ্দিন রোড, কাশিমপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয়। এখন আমাকে একটু বলেন তো, খালেদা জিয়া আর হাসিনা আর এরশাদ হাজতে গেলে তাদের জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? আমাকে কথাটার একটু জবাব দেন। আপনাদের কারো কাছে কি এর জবাব আছে? একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয়, তারা নাজিমউদ্দিন রোডের হাজতে যাবে, তারা কাশিমপুরে যাবে, তারা কেরানীগঞ্জে যাবে, তারা রাজেন্দ্রপুরে যাবে, টাঙ্গাইল যাবে। কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এরশাদ বা অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন? আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায়, আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায়, তার জন্য তো স্পেশাল কোনো হাজত তৈরি করে না। তারা ডিভিশন পাবে, যাক ডিভিশনে যাক, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে? অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি? তারা কোন চেকের বাল? তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা, বা তারা যদি বলে তারা ল মেকার, তাদেরকে কেন রাজপ্রাসাদ তৈরি করে তাদের হাজতে রাখা হবে? আমি এটা বিরোধিতা করি। যেখানে হাজতে যাবে খালেদা জিয়া, হাসিনা, এরশাদ বা বর্তমান প্র্যাকটিসের কেউ যদি হাজতে যায়, তারা হাজতে যাবে। তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয়, সো বি ইট, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে? 1, 2, পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে। সালাউদ্দিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রথম কথা, আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। ওনারা যখন বলে একজন ব্যক্তি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না, আবার একই সাথে সংসদ নেত্রী হতে পারবে না, আপনারা এটা বিরোধিতা করেন। আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন?
যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে, অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করে সংসদে এসে তখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত। আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান? বিনা ভোটে লোকজন যেভাবে আসে, এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। এখন একটা কথা, আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই? এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই? দেখুন, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক, বিএনপি কনসিকিউটিভলি তারা যদি 10 বার গভর্নমেন্ট ফর্ম করে, এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই। করুক, বিএনপি 10 বার করুক, গভর্নমেন্ট ফর্ম করুক, জনগণ বলবে যা আমরা বিএনপি পছন্দ করি, বিএনপি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম, করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম। বিএনপি যদি গভর্নমেন্ট 10 বার ফর্ম করে, এখানে তো কোনো অবস্ট্রাকল নাই। তাহলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বাধ্যবাধকতা একটা জায়গায়, শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে, দলের প্রধান হবে, সংসদের নেত্রী হবে, এটা হতে দেওয়া যাবে না। কারণ কি? গণতন্ত্রের প্র্যাকটিস। বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে, তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করব, এবং আমি যদি বিএনপি করি কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব, দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব, দেশের আমি সংসদ নেত্রী হব। এটাই, এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে, যে কোনো মানুষের আছে, যে কোনো পরিবারের আছে। সালাউদ্দিন, আপনার মতো লোকজন চাকর হতে পারে, পা চাটা গু খাওয়া ম্যাগট হতে পারে, কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার, আপনার সন্তানদের অধিকার থাকবে বিএনপির দলীয় প্রধান হওয়ার, সংসদের নেত্রী হওয়ার। তাহলে আপনার মতো লোক ওখানে বলবেন আপনি চাকরের চাকরি করছেন, আপনি রাখা, আপনি তারেক জিয়ার কোন আত্মীয়কে বিয়ে করছেন, তারেক সাহেবের বেগম জিয়ার কোন বোনের মেয়েকে বিয়ে করছেন, এই জন্য আপনি রাঙ্গামুলা রয়্যাল খিতাব নিয়ে ভারত থেকে আসছেন কোয়ালিফাই হইয়া। আপনার মতো একটা সুরঙ্গক্ষণ ল্যান্ডক পড়া এসালাম গ্রুপের নব্য চেয়ারম্যান, আপনার মতো কুত্তা বাচ্চা এসব পলিসির উপরে কেন কথা বলে? I don't think you have enough qualification to talk about policy. Do you know how to spell policy? Do you have any idea that the subject you are talking about? I don't think so. Simple matter. একই বাক্সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের আরও কিছু সিংহভাগ বড় বড় ইসলামিক রাজনৈতিক দলগুলো। আজকের তারই অংশ হিসাবে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ এসেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে 5টি ইসলামিক রাজনৈতিক দল বসেছেন এবং সংলাপ বা আলোচনা করেছেন। তাদের আলোচনার বিভিন্ন দিক ছিল, তার মধ্যে একটা পার্ট ছিল বাংলাদেশের আগামী নির্বাচনে যে কোনো মূল্যে একই বাক্সে যাতে তাদের ভোটগুলো পড়ে। আমরা এই কথাগুলো আজকে নয়, আরও কয়েকদিন আগ থেকেই শুনেছি, এবং বাংলাদেশে বেশ কয়েক মাস আগে সম্ভবত আপনারা দেখেছেন যে চরমনাইতে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভিজিট করেছিলেন, এবং চরমনাইয়ের পীর সাহেব তারা যৌথ ওখানে আলোচনা করে সাংবাদিকদের মতামত ব্যক্ত করেছিলেন। সেখানেও তারা বলেছিলেন যে বাংলাদেশে আমরা আলেম ওলামার ভোট, ইসলামপন্থী মানুষের ভোট যাতে একই বাক্সে যায় এবং একটা বাক্স যাতে আমরা ভোট সেন্টারে পাঠাতে পারি, সেই আলোচনা তারা সেখানে করে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। এবং চরমনাই সম্পর্কে তৎকালীন সময় আমির জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখানে এসে কি দেখলেন, কেমন লেগেছে? উনি একেবারে সহজ মনে, সরল মনে উত্তর দিয়েছেন, ভালো লেগেছে, ভালো দেখেছে, এবং তারা একই সুরে কথা বলছে। আপনারা জানেন আজকে তেমনটাই আরেকটি নজির স্থাপন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেব। তার সাথে বাংলাদেশের সমমনা 5টি ইসলামিক দল সম্পৃক্ত হয়ে বৈঠক করেছেন এবং তাদের অফিসে, কেন্দ্রীয় কার্যালয়ে সে আলোচনা করেছেন। এবং এই আলোচনার অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল তারা যাতে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে একই বাক্সে ভোট দিতে পারেন, সেই কার্যক্রমে তারা একে অপরকে কিভাবে সহযোগিতা করতে পারবেন, সে জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। আসলে একই বাক্সে ভোট দেওয়া এ নিয়ে একটা নতুন আলোচনা বাংলাদেশে আছে যে আসলে বিষয়টা কি। বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক দল এভাবে বলে নাই যে একই বাক্সে আমাদের ভোট নিতে হবে, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের আলেম ওলামার পক্ষ থেকে বা ইসলামিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একই বাক্সে ভোট নেওয়ার মূল মোদ্দা কথাটা আসলে কি। আমি যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এরকম যে বাংলাদেশে যারা যাদেরকে ইসলামিক দল মনে করে, যেমন অনেক মতাদর্শগত ভিন্নতা আছে, তাদের আদর্শিক ভিন্নতা আছে, কেউ মানে এক ধরনের ইসলামকে প্রমোট করতে গিয়েই হয়তো তার চিন্তা চেতনার আলোকে কোনো কোনো বিষয়কে সহি মনে করে, আবার অনেকে সেটাকে একটু ভিন্নভাবে মনে করে। এই যে যত যাই মনে করুক না কেন, তার বাহিরেও বাংলাদেশের জনগণের মধ্যে একটি কনসেপ্ট আছে যে এরা ইসলামিক পার্টি। তার মানে জনগণ বিশ্বাস করে জামাত ইসলামী পার্টি, ইসলামী আন্দোলন ইসলামী পার্টি, মামুনুল সাহেবদের দল ইসলামী পার্টি, এর বাইরে আরও বহু ছোট বড় দল আছে যারা ইসলামিক পার্টি। এক বাক্যে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে কিংবা সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে দেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। এইরকম পার্টিগুলোর একত্রিত হয়ে একই বাক্সে ভোট দেওয়াটাই আমার কাছে মনে হচ্ছে যে এক বাক্সে ভোট প্রদান। তার মানে সকল মতানৈক্য যা ছিল এই ভোটের ইস্যুতে সেই মতানৈক্য থাকবে না, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যেমন আছে তেমন থাকবে। জামাত জামাতের চরিত্রে চলবে, চরমনাইয়ের চরিত্রে চলবে, মামুনুল সাহেবদের চরিত্রে চলবে। কিন্তু ভোটের মাঠে গিয়ে মামুনুল সাহেবকে যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত ভোট দিতে পারে, চরমনাইয়ের পীর ভোট দিতে পারে, আবার চরমনাইয়ের পীর তার প্রার্থী যেখানে দাঁড়াবে সেখানে যেন জামাত অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে, আবার জামাত যেখানে দাঁড়াবে সেখানে যেন চরমনাইয়ের পীর সহ অন্যান্য সবাই তাদেরকে ভোট দিতে পারে। এরকম একটি আসন সমঝোতা কিংবা বৃহত্তর ঐক্য বা যে কোনো মূল্যে একটা কিছু তারা করতে চায়, মানে একটা বাক্স তারা পাঠাতে চায়। মানে এমন না হয় যে কোনো সেন্টারে দেশের ভেতরে এভাবেই কোনো ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চান, এবং এই ঘটনা তিনি
এবং পশ্চিমা দুনিয়ার একটি বিশ্বমণ্ডল রাষ্ট্রের সম্পৃক্ততা ইতিমধ্যে তাদের বক্তব্যে ফুটে উঠছে এবং তারা বলছেন যে মিস্টার ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়াতে পাকিস্তান চীনকে ঘিরে কোনো বিশেষ সুবিধা নেওয়ার জন্য বা এদের উপর বিশেষ কোনো অভিযানের জন্য এই ঘটনাটি ঘটাতে পারে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যারা পেহেলগাঁওতে আক্রান্ত হয়েছেন বা ঘটনা দেখেছেন তারা অনেকেই বলেছেন এটি পরিকল্পিত ঘটনা এবং যে ঘটনাগুলো আলোচনায় আসছে, কারো ধর্ম জিজ্ঞেস করা হয়েছে, কারো কাপড় খুলে টুনটুনি দেখা হয়েছে, এই ঘটনা নিছক মিথ্যে। অর্থাৎ ভারতের সোশ্যাল মিডিয়া টেলিভিশনগুলো জোরে সোরে যে তথ্যগুলো দিচ্ছে এগুলো নিছক মিথ্যে, অর্থাৎ মুসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানো। আবার এমনও বলা হচ্ছে ভারতে ওয়াকফ আইন নিয়ে মুসলমানদের যে ক্ষোভ তৈরি হয়েছে, বিক্ষোভ তৈরি হয়েছে, অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, এই ঘটনাকে পাশ কাটাবার জন্য বিজেপি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অর্থাৎ প্রত্যেকটা ইঙ্গিত এখন নরেন্দ্র মোদীর দিকে। কিন্তু নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন দ্রুত তারা অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনবে। এই অপরাধী আসলে কারা, তারা কি আদৌ আইনের আওতায় আসবে, এই বিষয়টি অনেকেরই প্রশ্ন থেকে যাচ্ছে। যাই হোক, এই যখন অবস্থা তখন সৌদি আরব থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে অনেকটা ভয় পাচ্ছিলেন নরেন্দ্র মোদী। আর এজ এ রেজাল্ট ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতে ফেরেননি। এই আকাশসীমাটাকে এড়িয়ে গেছে নরেন্দ্র মোদীকে বহন করা বিশেষ এই বিমানটি। যদিও তিনি সৌদিতে যাওয়ার পথে এই একই আকাশপথ ব্যবহার করে, মানে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেই সৌদি গিয়েছিলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে ফেরার পথে তিনি আপনার পাকিস্তানের আকাশপথকে স্কিপ করেছেন বা এই রুটটার বদলে অন্য রুট ব্যবহার করেছেন। এখন এটার কারণ কি? নরেন্দ্র মোদী ভারতে ফেরার সময় বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া 1 এই বিমানটিকে ব্যবহার করে তিনি আপনার ফিরেছেন। ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী সকালে সৌদি আরব যাওয়ার পথে মঙ্গলবার সকালে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন, কিন্তু ফেরার সময় তার বিমানটি আরব সাগরের উপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে গিয়ে অবতরণ করে। পরে দিল্লির পালম এয়ারফোর্স বেসে প্রধানমন্ত্রী মোদীর বিমান অবতরণের কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা জরুরি বৈঠক করেছেন। মূলত আপনার মোদীর সফরটা ছিল আজকে পর্যন্তই, তবে কাশ্মীরের ঘটনায় সেই সফর সংক্ষিপ্ত করে তিনি ভারতে এসেছেন এবং স্থানীয় প্রতিবেদন বলছে সেখানে বেশ কিছু অবস্থা বা কি বলে মানুষ মারা গেছে। আর পেহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এরপর থেকেই আপনার পুরো কাশ্মীর জুড়ে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে, 144 ধারা জারি করা আছে। আর এছাড়াও এখানে বিভিন্ন গোষ্ঠীর সাথে যে কানেক্টেড ইস্যুগুলো আছে তাদের প্রতিও আপনার দিল্লি পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা বা এগুলো ব্যবহার করা হয়েছে। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মোদীর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। মোদী নির্ঘাত ভয় পাইছে যে এই ঘটনাগুলোর সাথে আপনি শিওর ভারতের মিডিয়াতে ঢুকলে দেখবেন যে পাকিস্তান সে আয়া এক লোগোं ने ये घटाया वो घटाया। তো জম্মু কাশ্মীরে অন্যায় নির্যাতন অনেক রকম হচ্ছে স্থানীয় লোকজনদের উপরে, এদের মধ্যে অনেকে নিজের মাটিতে কন্টিনিউ নির্যাতনের শিকার হয়ে সন্ত্রাসী হয়ে যাচ্ছে। তারপর যে কোনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের অবস্থান, যারাই ঘটনা ঘটিয়েছে ন্যাক্কারজনক এই ঘটনা। তবে অনেকে বলছেন যে নরেন্দ্র মোদী ভয়ে পাকিস্তানের আকাশসীমা দিয়ে ঢুকেন নাই, যে ওইখানে আবার কোনো ঘটনা ঘটা যায় কিনা। শুরু করি প্রথমেই যে গুড নিউজ দিয়ে। গুড নিউজ গুলো কি? সেটা হচ্ছে যে IMF প্রেডিক্টেড বাংলাদেশের মুদ্রাস্ফীতি 5.2% নেমে আসবে এবং GDP উইল গ্রো বাই 6.2%। অর্থাৎ দিস ইজ গুড নিউজ। এবং কেন এটা গুড নিউজ? কারণ এই তথ্যটা চূড়ান্তভাবে অ্যাকুরেট। ওয়াই? বিকজ দিস গভর্নমেন্ট ইজ নট ম্যানিপুলেটিং ইনফরমেশন। অর্থাৎ ভুল তথ্য দিয়ে GDP 7% গ্রোথের প্রেডিকশন দেখানো প্লাস অন্যান্য বিষয় যেগুলো সাধারণত তারা করে থাকে সেগুলা আপনার এখানে নাই। একদম রিয়েল তথ্য, রিজার্ভের রিয়েল economic বা ফিনান্সিয়াল আউটলুক বা প্রেডিকশনস যেগুলো একদম রিয়েল তথ্য বাংলাদেশের জন্য। গ্রেট নিউজ। 5.2% ইনফ্লেশন, রাইট? মানে will go down by 5.2%. It's a great news for people of Bangladesh. And also the growth is 6.2% GDP. Great news. This is a great news for Bangladesh. And why? আমি কেন এগুলোকে ভরসা করার জন্য বলবো? কারণ রিয়েল ইনফরমেশন, রিয়েল তথ্য আপনি জানেন যারা খুশি করার জন্য আপনাকে কোনো তথ্য দিবেন বর্তমান গভর্নমেন্ট, এবং দে নট। এটা আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা দেখতে পাই। আপনি খুশি হলো তারা তথ্যটা যেটা আছে সেটাই আপনাদেরকে তারা দিতে চায় বা জানাতে চায়, এটা আমরা দেখেছি। এবং আরো একটা জিনিস হলো যে আপনার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে বিরল সম্মানে ভূষিত করেছে কাতারের রাজ পরিবার, এটা I have never seen anything like that, even though আমি আমেরিকান প্রেসিডেন্টের প্রতি তাদের এই সম্মান বা রেসপেক্ট এবং ট্রাস্ট আমি দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সম্মান তারা দেখিয়েছেন আপনার এই সফরে নজিরবিহীন, তাও বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান, অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে সম্মান যেটা দেখিয়েছে, যে ট্রাস্ট এবং ভালোবাসা দেখিয়েছে, আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমার কাছে খুবই সম্মানের মনে হয়েছে। আমি থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে রাজ পরিবারের মহিলাদের মধ্যে উনাকে বসানো হয়েছে। we have never seen anything like that. if you guys have this record, show me. You know what I mean? But বাংলাদেশের মতো আমেরিকান প্রেসিডেন্ট হলেও তাও তো যায়। It's okay. They have a very good relationship. They want to show the respect and kind of a tactic. But বাংলাদেশের মতো একজন রাষ্ট্রপ্রধানকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।